প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈলেনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে নিই। হাদি লিমিটেডের বই হতে 2018 সালের মে মাসের তথ্যসমূহ নিম্নে প্রদত্ত হলো। এরপরে দেখেন, কাঁচামাল ক্রয় 1,80,000, উৎপাদন মজুরি 1,35,000, মেরামত ও রক্ষণাবেক্ষণ 11,000, কারখানার ভাড়া 1,20,000, অফিস ভাড়া 72,000, অনাদায়ী পাওনা 7,000, ম্যানেজারের বেতন 50%, অফিস 24,000, ভ্রমণ খরচ 8,500, অফিস খরচ 5,500, দালান কোটার অপচয় 25,000, গ্যাস পানি ও জ্বালানি কারখানা 13,000, টেলিফোন বিল 3,500, ইন্টারনেট বিল 18,000, কারখানার কর্মচারীর বেতন 66,000, শোরুম ভাড়া 42,000, পরোক্ষ শ্রম 6,500। এবার দেখেন, আমাদের করণীয় কতে বলা হয়েছে আধা পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে আমরা ব্যয়ের আচরণভিত্তিক শ্রেণীবিভাগটা জেনে নিই। ব্যয় এই আচরণের ভিত্তিতে তিন প্রকার, একটি হলো স্থায়ী, একটি আধা পরিবর্তনশীল, আরেকটি হলো পরিবর্তনশীল ব্যয়। তো এখানে আধা পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝায় যে ব্যয়টি কিছু স্থায়ী ব্যয় এবং কিছু পরিবর্তনশীল ব্যয় থাকে, তাকে মূলত আধা পরিবর্তনশীল ব্যয় বলে। তার আগে জেনে নিই তাহলে স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় কাকে বলে সেটাও জেনে নিই। স্থায়ী ব্যয় হলো যে ব্যয় কখনোই পরিবর্তন হবে না, তার মানে উৎপাদনের সাথে রিলেটেড নয়, তার মানে উৎপাদন হোক বা না হোক যে ব্যয় হবেই একটা নির্দিষ্ট পরিমাণে, সেই ব্যয়কেই মূলত স্থায়ী ব্যয় বলা হয়। আর পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? যে ব্যয় পণ্য উৎপাদনের সাথে রিলেটেড, তার মানে পণ্য উৎপাদন যত পরিমাণে বাড়বে খরচও সেই হারে বাড়বে, আর উৎপাদন কমলে খরচ কমবে, সেই ব্যয়কেই মূলত পরিবর্তনশীল ব্যয় বলা হয়। তো এখানে আমাদের কতে দেখেন আধা পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে যে ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত থাকে সেই ব্যয়ই মূলত আধা পরিবর্তনশীল ব্যয়। তো এখানে প্রথমে আসবে দেখেন মেরামত ও রক্ষণাবেক্ষণ, কারণ এখানে কিছু স্থায়ী এবং কিছু পরিবর্তনশীল। তাহলে আমরা প্রথমে লিখব মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়। তো মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় কত? এখানে 11,000। তো আমরা এখানে 11,000 টাকা লিখলাম। এরপরে দেখেন আমাদের আসবে গ্যাস পানি জ্বালানি, যেটা কারখানা। তাহলে আমরা এখানে লিখলাম গ্যাস পানি ও জ্বালানি ব্র্যাকেটে কারখানা, যেহেতু কারখানা উল্লেখ আছে আমরা কারখানা এখানে লিখব। তো এটা হলো 13,000 টাকা। এরপর দেখেন টেলিফোন বিল, টেলিফোন বিল এটাও হলো আধা পরিবর্তনশীল ব্যয়। তো টেলিফোন বিল আমাদের কত? 3,500। তার মানে আধা পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো কিছু পরিবর্তনশীল কিছু স্থায়ী, এই মিলেই হবে আধা পরিবর্তনশীল ব্যয়। তো এই তিনটা টাকা যোগ করলে আমাদের এখানে হবে কত? 27,500, যেটা আমাদের ক প্রশ্নের উত্তর, আধা পরিবর্তনশীল ব্যয়। এবার দেখেন খতে বলা হয়েছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে যে ব্যয় স্থায়ী অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে রিলেটেড নয়, উৎপাদন হোক বা না হোক, উৎপাদন বেশি হোক বা কম হোক, একই পরিমাণ খরচ হবে, তাকেই মূলত স্থায়ী ব্যয় বলা হয়। তো এখানে প্রথমে আসবে দেখেন কারখানার ভাড়া। তাহলে আমরা এখানে কারখানার ভাড়া আগে লিখব, কারখানার ভাড়া এটা স্থায়ী ব্যয়। কত টাকা? 1,20,000। এরপরে দেখেন অফিস ভাড়া, তার মানে অফিস ভাড়া নিলেই আপনি কার্যক্রম করেন আর না করেন আপনাকে ভাড়া পরিশোধ করতেই হবে, ঠিক কারখানার ভাড়াটাও আপনাকে পরিশোধ করতেই হবে, আপনি উৎপাদন করেন আর না করেন। 72,000। এরপরে যেটা আছে সেটা হলো ম্যানেজারের বেতন, ম্যানেজারের বেতন, তার মানে আপনি উৎপাদন যাই করেন না কেন ম্যানেজারের বেতন যেটা নির্ধারণ আছে সেটা দিতেই হবে, 24,000। এরপরে দেখেন আমাদের আছে হলো অফিস খরচ। তাহলে অফিস খরচ কত টাকা? দেখেন অফিস খরচ হলো 5,500। আমরা এখানে লিখলাম 5,500। এরপরে আছে দেখেন দালান কোটার অপচয়, আমরা এখানে লিখলাম দালান কোটার অপচয়। দালান কোটার অপচয় 25,000, এটাও স্থায়ী ব্যয়। এরপরে আছে ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল, তার মানে আপনি ইন্টারনেট যদি নিয়ে থাকেন, আপনি ইন্টারনেট চালান আর না চালান আপনাকে বিল দিতেই হবে। তো ইন্টারনেট বিল কত? 18,000। এবার দেখেন কারখানার কর্মচারীদের বেতন, আমরা এখানে লিখলাম কারখানার কর্মচারীদের বেতন, কারখানার কর্মচারীদের বেতন 66,000। এরপরে শোরুম ভাড়া,
শোরুম ভাড়া 42,000, এটাও স্থায়ী ব্যয়। সর্বশেষ দেখেন পরোক্ষ শ্রম, পরোক্ষ শ্রম আছে এখানে 6,500। এই মোট আমাদের যোগ করলে হচ্ছে কত? 3,79,000। এই 3,79,000ই হলো আমাদের মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ। আর এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে যে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় তাকেই মূলত নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলা হয়। তো এখানে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের মধ্যে কি কি আছে দেখেন। প্রথমে দেখেন কাঁচামাল ক্রয়। কাঁচামাল আপনি ইচ্ছামতো ক্রয় করতে পারেন, তো এই জন্য কাঁচামাল ক্রয়টা হলো আপনার নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। তাহলে কাঁচামাল ক্রয়, প্রথমে কাঁচামাল ক্রয় কত টাকা? 1,80,000 টাকা, এটা আপনার নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। এরপরে দেখেন উৎপাদন মজুরি, তার মানে আপনি যে পরিমাণ উৎপাদন করবেন সেই পরিমাণ তাদেরকে আপনার মজুরি পরিশোধ করা লাগবে। তো এখানে এটাও নিয়ন্ত্রণযোগ্য। তো এটা কত? 1,35,000। এরপর আছে দেখেন অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে যেটা পাওয়া যাবে না, তো এটাও নিয়ন্ত্রণ করা যায়, অনাদায়ী পাওনা। এটার পরিমাণ হলো 7,000। এরপরে সর্বশেষ ভ্রমণ খরচ নিয়ন্ত্রণযোগ্য খরচ। এটা আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা হলো 8,500। এই সর্বশেষ যোগ করে আমাদের হচ্ছে কত? 3,30,500, যেটা আমাদের মোট নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। এটা ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।